কোনো একদিন যদি আর্টিস্ট স্বীকৃতি পাই ভাল লাগবে। শিল্পী যেহেতু পেট থাকায় বিপদ হয়েছে, তাহলে শিল্প চর্চাটা মানুষ কিভাবে করবে? দার্শনিক সিনেমা তো বটে, কিন্তু এটা রাজনৈতিক সিনেমাও। শিল্পীর আসলে পলিটিক্যাল স্ট্যান্ড থাকা কতটা জরুরি বা কতটা অহেতুক? একদম প্রকৃত শিল্পী যাদের দিয়ে ইতিহাস রচিত হয় তারা একদম তলানিতে থাকে সব সময়। বাংলাদেশের সিনেমা মানে ফিল্ম ইন্ডাস্ট্রি কি আসলে গড়ে উঠেছে, নাকি এটা ফিল্ম কমিউনিটি বলবেন আপনি এটাকে? এটা কোনো কমিউনিটিও না, এখানে একজন আরেকজনকে সহ্য করতে পারে না, কমিউনিটি হয় কোত্থেকে? এখন শিল্পীর চেয়ে শিল্পের বণিক বেশি। চুল তার কবেকার, অন্ধকার বিদিশার নিশা। জীবনানন্দ দাশ আসলে কাকে নিয়ে বা কোন বর্ণলতাকে নিয়ে এই লাইন লিখেছেন তা আমাদের জানা নেই, এবং সেটা বোধ হয় আমাদের স্টুডিওতে এই মুহূর্তে যে আছে তারও জানা ছিল না, বা এখন কি তার জানা হয়েছে কিনা, কারণ তিনি সেই নাবিকের মতোই বনলতা সেনকে, জীবনানন্দ দাশের বনলতা সেনকে খুঁজেছেন বছরের পর বছর ধরে। আমরা বলছিলাম সেই নাবিকের কথা, যার স্বপ্ন, স্মৃতি, কবিতা আর সিনেমার ভেতর তিনি তার নিজের আলাদা এক জগৎ তৈরি করেছেন। আজকে রেড কার্পেট উইথ জেরিতে আমাদের সঙ্গে আছেন চলচ্চিত্র নির্মাতা, লেখক, চিত্রশিল্পী, তিনি কিন্তু গানও গাইতেন এক সময়, ডিরেক্টর, নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল। কেমন আছেন ভাই? ভালো আছি, আপনি ভালো? আমি ভালো আছি। আমি এই যে লাস্টে এসে যেটা বললাম, গানও করতেন এক সময়, একটা বলার কারণ হলো আপনি এখনো করেন গান? জাননি একদম। আমি এটা জানতে চাচ্ছিলাম যে আমরা যেটা বলি যে আপনি চিত্রশিল্পী, লেখক, সঙ্গীত শিল্পী, নির্মাতা, এর বাইরে আপনি হলো যে শিল্প নির্দেশকও বটে, মানে একজন আর্ট ডিরেক্টর অ্যাজ ওয়েল। যদি বলা হয় যে আপনি নিজেকে এই মুহূর্তে যদি একটা পরিচয় দিয়ে বলা হয় না যে আচ্ছা প্রথমে আমরা যখন হ্যান্ডশেক করি বা কাউকে পরিচয় দেই, কোন পরিচয়টা দিতে বেশি সাবলীল বোধ করেন? আমার পরিচয় দাঁড়িয়েছে বলে আমার মনে হয় না, কিন্তু কোনো একদিন যদি আর্টিস্ট স্বীকৃতি পাই ভাল লাগবে। মানে ওভারঅল হলো যে একটাই হলো যে আপনি ওই ব্যানারেই যাচ্ছেন যে আমি একজন আর্টিস্ট, শিল্পী, হ্যাঁ। শিল্পী। আচ্ছা, আমি এটা বোধহয় আপনাকে আরো অনেকে জিজ্ঞেস করছে, কিন্তু আমি আরেকবার জিজ্ঞেস করি। মানে আমরা যখন জীবনানন্দ দাশের, বনলতা সেন, আমরা যারা পড়েছি বা যারাই পড়েছে, আমাদের মাথায় হলো যে থাকে যে আচ্ছা একটা কবিতা, আমরা একটা মানুষকে কল্পনা করার চেষ্টা করেছি, এবং তাকে আসলে জীবনানন্দ দাশ যেভাবে বর্ণনা করেছেন সেটা ধরার এসেন্সটা ধরার চেষ্টা করেছি। তো এইটাকে একটা আপাদমস্তক গোটা সিনেমা বানিয়ে ফেলার আইডিয়াটার আসলে উৎপত্তি কোথায় থেকে এসেছে? আমি এই কথা অলরেডি অনেক জায়গায় বলেছি যে আমার কৈশোরে আমি যখন কবিতা পড়ি তখন যে খুব কবিতা বুঝতাম বা কবিতার যে খুব বুঝার জিনিস তাও আসলে না, অনুভব করার ব্যাপার। এবং তখন আমি বনলতা সেন কবিতাটা আমাকে খুব অ্যাট্রাক্ট করতো, কারণ এই কবিতায় যে নামটা বনলতা সেন, তাকেই খুব বেশি দেখা যায় না, বরং তাকে দেখার জন্য অনেক বড় আয়োজন কবিতাটার ভিতরে। এই আয়োজনটা আমাকে খুব আকৃষ্ট করতো। ওই দেখার আগ্রহ থেকে ওটা যে সবসময় আমার মাথায় ছিল, এই থাকতে থাকতে যখন আমি ফিল্ম মেকিংয়ে আসি তখন থেকে আমার প্রবণতা ছিল যে সুযোগ পেলেই আমি রক্ত মাংসের বনলতা সেনকে দেখা যায় কিনা ওই চেষ্টাটা করব। সেখান থেকে বনলতা সেন। আচ্ছা, এই যে কবিতা অনুভব করার জিনিস, এবং কবিতার বাইরে গিয়ে ভিজুয়াল মিডিয়াতেও কিন্তু একটা স্বাধীনতা থাকে দর্শকদের, যে একটা কল্পনার স্বাধীনতা থাকে। তো কবিতা নিয়ে যদি এই ধরনের সিনেমা বা কাজ হয়, কোনো জায়গায় কি মনে হয় যে দর্শকদের আসলে কল্পনার জায়গাটা একটু সীমিত হয়ে যায়? আমরা আসলে একটা প্যাটার্নে বেঁধে দিতে চাচ্ছি যে এর মধ্যেই হয়তো যে কেউ একটা বনলতা সেন হবে বা এরকম। কারণ আপনি নিজেই বললেন যে জীবনানন্দ দাশ সাবজেক্ট, মানে বনলতা সেনকে উপস্থাপন করার জন্য এত অবজেক্টকে আসলে এতটা সামনে ঠেলে দিয়েছে, এত আয়োজন করে বলেছে, সেই জায়গা থেকে ভিজুয়াল ইন্ডিপেন্ডেন্স আসলে কমে যায় কিনা, বা সরি কি বলছিলাম, কল্পনা শক্তি আসলে দর্শকের কমে যায় কিনা এই ধরনের কবিতা থেকে যদি সিনেমা বানানো হয়, নাকি এটা আরো বেশি হলো যে পোক করে, মানে প্রভোগ করে আরো বেশি ভাবার জন্য? এটা আমার মনে হয় দুইভাবেই ভাবা যায়। এক হচ্ছে যে যেহেতু এটা কবিতা, উপন্যাস নয় বা উপন্যাসের কোনো চরিত্র নয়, সেই ক্ষেত্রে যেটা হয় যে কবিতাটাও যেমন বলে দেয়নি যে অমুকই বনলতা সেন, আমরাও কি আসলে বলে দিয়েছি সিনেমায়? বলি তো নি। হ্যাঁ, হ্যাঁ, ফলে সেখান থেকে হিসাব করলে এটা কিন্তু জায়গাটাকে সীমাবদ্ধ করেনি। হয়তো নতুন চিন্তার দ্বার উন্মোচন করে থাকবে, আমার তো সেটা মনে হয়। এই নতুন চিন্তা থেকে জীবনানন্দ দাশ নিয়ে কবিতা পড়ার বাইরে রিসার্চ করতে গিয়ে, এটা কিন্তু একটা বিশাল ব্যাপ্তির একটা রিসার্চ আপনাকে করতে হয়েছে, আপনার টিমকে, আপনাকে
নতুন এমন কিছু কি আবিষ্কার করেছেন যেটা আপনাকে আসলে, আপনি তো জীবনানন্দ দাশে ডেফিনেটলি মুগ্ধ ছিলেন, কবিতায় মুগ্ধ ছিলেন, হ্যাঁ। আরো বেশি আপনি মুগ্ধ হয়ে গেছেন এই রিসার্চের মাঝখানে, এমন কিছু পেয়েছেন? তা তো রিসার্চ ব্যাপারটাই এরকম যে আপনি এক জায়গা থেকে শুরু করেন, তারপর আপনার গোটা বিশ্ব ভ্রমণ হয়ে যায়। রিসার্চের জায়গাটাই এরকম। বিশেষ করে সেটা যদি জীবনানন্দ দাশের মতো কোনো একজন কবির কবিতা হয়ে থাকে, তাহলে সেটা হয়। সেটা আসলে স্পেসিফিক বলা তো মুশকিল। তবে আমার রিসার্চ থেকে যে জিনিসগুলো বেরিয়েছে তার মধ্যে আমার নিজস্ব একটা ফাইন্ডিং হচ্ছে যে টি.এস. এলিয়ট, তারপরে আপনার বোদলেয়ার, তারপরে আপনার ওয়ার্ডসওয়ার্থ, এই ধরনের কবি জীবনানন্দ দাশ কিন্তু উচ্চতায় তাদের কারো চেয়ে কম নন। কিন্তু একটাই মুশকিল, আমরা জাতিগতভাবে আমরা এমনই একটা কলোনিয়াল মাইন্ডসেট আমাদের, যে জীবনানন্দ দাশ তো খুবই নিভৃতচারী একজন কবি ছিলেন, এবং আমি বলবো যে আমরা এখন এসে জীবনানন্দ দাশের যত জনপ্রিয়তা দেখে সেটা খুবই নগণ্য, সেটা তার উচ্চতায় এখন আসলে পৌঁছায়নি। ফলে আমার জীবনানন্দ দাশ নিয়ে আবিষ্কার যে বিশ্ব সাহিত্যের যে মানদণ্ড আমরা অনুভব করি, সেখান থেকে জীবনানন্দ দাশ সেই উচ্চতা থেকে একটুও কম না। এবং জীবনানন্দ দাশ যেহেতু একজন খুবই নিভৃতচারী, নিঃসঙ্গ এবং অবমূল্যায়িত কবি ছিলেন, উনি এখনও অবমূল্যায়িত আমি বলবো। 2-4টা জনপ্রিয়তা দিয়ে আসলে জীবনানন্দ দাশকে ধারণ করা যায় না। ফলে যদি স্বীকৃতির কথা বলেন, তাহলে জীবনানন্দ দাশ যে নোবেল পুরস্কার পাননি, সেটা কিন্তু খুব আশ্চর্য ঘটনা। কারণ তার যে ব্যাপ্তি, তাতে তিনি পেতেই পারতেন। তিনি তো কোনো পুরস্কারই পাননি তার জীবদ্দশায়। তার মৃত্যুর যে বছর 1954 সালে, তখন উনি জীবনের প্রথম এবং শেষবারের মতো কলকাতা সাহিত্য পুরস্কার পেয়েছিলেন। যে পুরস্কারটা উনি এতটাই ক্লান্তপ্রাণ এক মানুষের মতো পেয়েছিলেন যে এটা যখন উনি খাটের নিচে রাখতে যান, ওনার কন্যা মঞ্জুশ্রী জিজ্ঞেস করেছিল, বাবা কি রাখছো? বলে এমনি। মানে উনি বলেননি যে এটা একটা পুরস্কার। তো আমার আবিষ্কারের মধ্যে এটাই, আমার আবিষ্কারের মধ্যে হাহাকার বেশি আসলে, যে এরকম একটা উঁচু মানের কবিকে আমরা চিনতেই পারলাম না। আমি তো সিনেমা বানানোর পরও দেখছি যে চিনতেই পারলাম না জীবনানন্দ দাশ। পুরস্কার বা হলো যে এই ধরনের কবি বা এই ধরনের শিল্পকে থাকে যে কেউ না কেউ হয়তো জাজ, এটাকে আসলে জাজ করা যায় ওই জায়গা থেকে পুরস্কার দিয়ে স্বীকৃতিটা দেওয়া যেটাকে আমরা বলি। এটা কারণ আমরা যাদের কথা বলছি, এরকম হলো যে আর্টের, আমরা ভ্যান গগ থেকে শুরু করে আমরা যখন আর্টিস্টদের কথা বলি, ওভারঅল আর্টিস্টদের পারফর্মিং আর্ট বাইরে বাইরে গিয়েও দেখা যায় যে বেশিরভাগেরই তাদের হলো যে মৃত্যু পরবর্তী সময়ে তাদের হলো যে যে ডিউ ক্রেডিটটা হয়তো তারা পাচ্ছে বা তাদেরকে নিয়ে বেশ হইচই হচ্ছে, এটাকেও এক ধরনের ইন্টারপ্রেট করে মানুষ যে হলো যে এটা তাদের কোনো লাভ হয়তো হয়নি, এটা আসলে ক্যাপিটালিজমের পাল্লায় পড়ে হলো যে এগুলো হলো কুক্ষিগত হয়েছে, তাদের শিল্প কুক্ষিগত করা হয়েছে। হ্যাঁ, তো সেই জায়গা থেকে তাতে কি জীবনানন্দ দাশের কিছু মনে হয় আপনার, বা শিল্পীদের কিছু যায় আসে এই পুরস্কার বা নোবেল এই ধরনের জিনিস দিয়ে? তারা কি এগুলোর কথা ভাবে? দেখেন, শিল্পীর কিছু এসে যায় না, এটা সত্যি। কিন্তু আমরা তো বাস করি একটা পুঁজিবাদী বাস্তবতায়, পুঁজিবাদী সমাজ ব্যবস্থায়। সেখানে টিকে থাকার একটা ন্যূনতম বাধ্যবাধকতা কিন্তু আছে। আপনাকে কিন্তু টিকে থাকতে হবে। মানে আমি বহু আগে একটা কাজ করেছিলাম যে জীবন ফড়িংয়ের, ওখানে একটা সংলাপ আছে, দার্শনিকের পেট থাকতে নেই, কেবলই থাকবে ভাবনা। এটা তো খালি খালি বলিনি, মানে পেট থাকা তো মুশকিল হয়েছে। হ্যাঁ, শিল্পী দার্শনিক সবার জন্যে। জি। তো যেহেতু স্বীকৃতির একটা ফাঁদ আছে, স্বীকৃতি দিয়ে শিল্পের উচ্চতা নির্ধারণ আসলে হয় না, বা কবি বা শিল্পী, প্রকৃত শিল্পী, তাতে কিছু যায় আসেও না। কিন্তু যেহেতু সে একটা পুঁজিবাদী সমাজ ব্যবস্থায় থাকে, পুঁজিবাদী কাঠামোর মধ্যে থাকে, তার টিকে থাকা বা পরবর্তী কাজ করার মানে বেঁচে তো থাকতে হবে। জীবনানন্দ দাশ 54 বছর না বেঁচে 70 বছর তো বাঁচতে পারতেন। আমরা আরও, রবীন্দ্রনাথ যেমন একটা দীর্ঘায়ু পেয়েছিলেন, ফলে আমরা বিশাল একটা সাহিত্য ভাণ্ডার পেয়েছি। আমরা তো জীবনানন্দ দাশের কাছ থেকেও পেতে পারতাম। তার তো জীবনটা অতিরিক্ত ক্ষয় হয়ে গেছে, তাই না? ঠিক যেভাবে ভিনসেন্ট ভ্যান গগের জীবন অতিরিক্ত ক্ষয় হয়ে গেছে। তারা আরও যদি দীর্ঘায়ু হতেন, আমরা তো আরও সমৃদ্ধ হতাম, আমাদের সময় তো আরও সমৃদ্ধ হতো। কিন্তু সেটার তো আসলে এই পুঁজিবাদী কাঠামোই
এদেরকে খুব দীর্ঘদিন সার্ভাইভ করার ব্যবস্থাই রাখেনি, ফলে সেটাও তো একটা বাস্তবতা। শিল্পীর পেট থাকতে নেই, সেই কথা থেকে আমার মনে পড়লো আপনি বলেছেন যে ব্যাংকও আসলে ফিল্ম বানানোকে আসলে ব্যবসা মনে করে না, ব্যাংক ওটাকে প্রফেশন হিসেবেই ধরে না। বাংলাদেশে বাংলাদেশের কথাই বলছি, বাংলাদেশে ব্যাংক এটাকে প্রফেশন হিসেবে ধরেই না। হ্যাঁ, এবং আপনাকে যে ব্যবসার যে মূলধন বা কোনো ধরনের সাপোর্ট আপনি ব্যাংক থেকেও পাবেন না। তাহলে নতুন যারা যারা এই আর্ট শিল্পীর যেহেতু পেট থাকায় বিপদ হয়েছে, তাহলে শিল্প চর্চাটা মানুষ কিভাবে করবে? মানে এটার আসলে অল্টারনেটিভ বা এটাকে আমরা কি কি করতে পারি? কারণ এই চলচ্চিত্র শিল্প তো শুধু শুধু ডিরেক্টরের ব্যাপার না, শুধু কমার্শিয়াল ওই জায়গাটার ব্যাপার না। আমার যারা লাইটম্যান, আমার লাইট গ্যাফার, আমার হলো যে সঙ্গীত শিল্পী, আর্ট ডিরেক্টর, আমার ক্রু, এত এত মানুষের কর্মসংস্থান কিন্তু এই জায়গাটা থেকে হয়। সেটা হওয়ার পরেও যদি আমার ডিরেক্টরকে বলতে হয়, আমাকে যদি ব্যাংককে বোঝাতে হয়, আমার সমাজকে আমাকে বোঝাতে হয় যে না, এটা একটা ইনস্টিটিউট এবং এটা একটা প্রফেশন, এটাও ডিজার্ভ করে ব্যাংকের সেই রেকগনিশনটা সরকার থেকে, ব্যাংক থেকে, ওভারঅল সেই জায়গায় আসলে কি অল্টারনেটিভ হতে পারে? অল্টারনেটিভ না, প্রথমত মানে ওদেরকে বোঝানোর মানে আমাদের একটা জাতিসত্তা নিয়ে আগে ভাবতে হবে। আমরা খুবই আম, সংস্কৃতিতে, রুচিতে, শিক্ষায় অনেক পিছিয়ে থাকা একটা জাতি, এবং সেটা আমাদের দেশ যারা মানে একেবারেই এগুলোর যারা নিয়ন্ত্রণ করেন তারাও যথেষ্ট শিক্ষিত নন আসলে। মানে বিশ্ববিদ্যালয় পাশ করাই তো আর শিক্ষার মানে মূল মানদণ্ড। মানদণ্ড হতে পারে না। হ্যাঁ, জি। তো আমরা ভেতর থেকে আমাদের শিক্ষাটা না থাকার কারণে আমরা প্রয়োজনটাই অনুভব করিনি, শিল্পের প্রয়োজন কি। কার্ল মার্কসের একটা খুব জনপ্রিয় উক্তি আছে, কার্ল মার্কসেরই হবে এটা আমি যদি ভুল না করে থাকি, সেটা হচ্ছে পুঁজিবাদের ঊর্ধ্বগতিতে নিহিত আছে এর পতন। ফলে এই পুঁজিবাদী সমাজ এটা বোঝে না যে যখন পুঁজিই একমাত্র বাস্তবতা হবে এবং আপনার যাবতীয় কোমল এবং মানবিক অনুভূতিকে যখন পুঁজি গ্রাস করে ফেলবে, তখন পুঁজিবাদী কাঠামোটাই ভেঙে পড়বে। কারণ আপনার যখন আপনি শিল্পকে প্রমোট করছেন না, তখন আসলে আপনি একটা সমকালের সেন্সিটিভিটিকে প্রমোট করছেন না, অস্বীকার করছেন। ফলে যখন আপনি সেন্সিটিভ মানুষ তৈরি হবে না একটা সমাজে, তখন ওই সমাজকে নিয়ন্ত্রণও আপনি করতে পারবেন না, মানে সুস্থতার মধ্যে রাখতে পারবেন না। এবং আপনি ভাবছেন আপনার পরিবার ভালো আছে, আর এক পরিবার অনিরাপত্তাতে কি, হ্যাঁ, মানে মানে নগর পড়লে দেবালয় রক্ষা পায় না আসলে। এটা অনেকটা এরকম যে আমার বাসায় তো বিদ্যুৎ আছে, হ্যাঁ, ওর বাসায় হ্যাঁ, আছে কিনা সেটা নিয়ে আমার স্ট্যান্ড না নিলেও চলে। হ্যাঁ, ফলে এই ভাবনাটা যেহেতু আমাদের দেশে নেই, সেহেতু আম, এটার কোনো মানে কাঠামোগত কোনো পরিবর্তন হয়নি। আর পুঁজিবাদ তো সফল সফল হচ্ছে এখন শিল্পীর চেয়ে শিল্পের বণিক বেশি। ফলে যখন শিল্পের বণিক বেশি থাকে, তখন পুঁজিবাদীরা শিল্পকে যেভাবে ইন্টারপ্রেট করতে চায় সেভাবে হয়। কিন্তু শিল্প তো তোমার হাতের খেলনা না ভাই। হ্যাঁ, শিল্প তো ওভাবে হয় না। এখন পুঁজিবাদী কাঠামোতে, পুঁজিবাদী আচরণে শিল্পকে বেঁধে ফেলা হয়েছে, এবং এখানে শিল্পীর চেয়ে শিল্প বণিক এবং শিল্প ডাকাত বেশি। ফলে এই দিয়ে একটা লুটপাট হবে, এগুলো ধ্বংস হবে, তারপরে আবার পুনর্নির্মাণ যদি হয় তাহলে একটা কিছু হবে। ভাবনার কথা যখন আসে, এটা তো একটা কালেকটিভ ভাবনা, জাতিগতভাবে হোক যাই হোক না কেন আমাদের, এবং এটার সঙ্গে হলো যে খুবই ডিরেক্টলি জড়িত হলো যেটা পলিটিক্যাল স্ট্যান্ড। বিকজ আমরা যে কথাগুলোই বলছি এগুলো কিন্তু একটা একদমই পলিটিক্যাল কথা। আমরা পুঁজিবাদের কথা বলি, আমরা কালেকটিভ সোসাইটির ভাবনার কথা বলি, একটা জাতিসত্তার কথা বলি। একজন শিল্পীর আসলে এই ধরনের এটা তো এক ধরনের সিএসআরও, মানে যেটাকে আমরা বলি কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি। কর্পোরেট বাদ দিয়ে দিলে শিল্পীর আসলে মেরুদণ্ড তো দাঁড়ায় ওই জায়গায়, তার স্ট্যান্ড থেকে। তো এই সময় এসে আসলে যদি বাংলাদেশের প্রেক্ষাপটের কথাই বলি আমরা, শিল্পীর আসলে পলিটিক্যাল স্ট্যান্ড থাকা কতটা জরুরি বা কতটা অহেতুক, মানে এরকম কখনো ভাবনা এসেছে মাথায় যেটা অহেতুক এ ধরনের বক্তব্য দিচ্ছে, বা ও কেন দিচ্ছে না, মানে কোনোটাই কি আপনাকে কখনো ভাবিয়েছে? দেখেন, আপনার আপনার সরব উপস্থিতি বা মৌন উপস্থিতি দুটোই আপনার রাজনৈতিক অবস্থান। আপনি যখন সরব থাকেন তাহলে তখন আপনি কোনো না কোনো পক্ষে কথা বলেন, হয় ন্যায় অথবা অন্যায়ের পক্ষে কথা বলেন। আর আপনি যখন নীরব থাকেন তখন আপনি মূলত অন্যায়ের পক্ষে কথা বলেন। হ্যাঁ, ফলে কোনোভাবেই আপনার যে কোনো অবস্থানই রাজনৈতিক অবস্থানের বাইরে নয়। ফলে পলিটিক্যাল স্ট্যান্ড তো শিল্পীর খুবই অটোমেটিকভাবে থাকবে। এটা
থাকতে হয়, এটা ছাড়া হয় না। বললাম তো আপনার যে কোনো অবস্থানই রাজনৈতিক অবস্থান, আপনি যদি নীরব থাকেন সেটাও একটা রাজনৈতিক অবস্থান, সেটা নিপীড়কের পক্ষে যায় সাধারণত। না, ব্যাপারটাকে এরকম ভাবে মানে অনেক সময় ইন্টারপ্রেট করা হয়, আপনি নিশ্চয়ই আমার হ্যাঁ চেয়ে ভালো জানেন যে শিল্পীদের এসবের মতো জড়ানোর কি দরকার, শিল্পীদের মানে যে কোনো ধরনের স্ট্যান্ডে ধরে এই ধরনের কথা কিন্তু খুব উঠে, যে শিল্পীরা থাকবে শিল্পীর মতো, তারা অভিনয় করবে, তারা সিনেমা বানাবে। আমরা যেহেতু আপনি নির্মাতা, আমি এই অ্যাঙ্গেল থেকেই শুধু বলছি। এই কথাটা সম্ভবত একটু মোটা দাগে বলা হয়, কারণ আমরা রাজনীতি বলতে বুঝি যে এটা হলো না কেন, সেটা হলো না কেন, আসু মিছিল করি, মিটিং করি। হ্যাঁ, ভাবনার রাজনীতি নেই, ভাবনার গভীরতার রাজনীতি নেই। আপনি আপনি ধরেন আমি একজন শিল্পী, তো আমি একটা ছবি আঁকবো বা একটা গান করব বা একটা চলচ্চিত্র নির্মাণ করব, ওইটাই আমার একটা পলিটিক্যাল ফিলসফি থাকবে না? এটাকে যে রাজনৈতিক ছবি, মোটা দাগে রাজনৈতিক ছবিই হতে হবে মিটিং মিছিলে, তা তো না। মানে আপনার প্রতিবাদ বা আপনার যোগাযোগের ভাষা তো সবসময় হলো যে উত্তপ্ত হতে হবে না, আপনার আর্ট ফর্মের মাঝখানে তো হ্যাঁ, সেটা এই কনভে যে করা যায়। বনলতা সেন এখন সারা দুনিয়া যদি বলে এটা প্রেমের কবিতা, হ্যাঁ, বা আমার সিনেমাটাকে যদি বলে এটা প্রেমের সিনেমা, আমি তো বলবো এটা দার্শনিক সিনেমা তো বটে, কিন্তু এটা রাজনৈতিক সিনেমাও। কারণ বনলতা সেনে আমি খুব স্পেসিফিকভাবে স্বয়ং বনলতা সেন দাবিকারী চরিত্রকে দিয়ে প্রশ্ন করিয়েছি যে আর্ট কেন অলওয়েজ জেন্ডার বায়াসড, কেন একটা পুরুষতান্ত্রিক চোখে সবসময় শিল্পকে দেখা হয়, তো এটা রাজনীতি না? তো তাহলে এরকম একটা খুবই ভিজুয়ালি খুব পোয়েটিক একটা ছবি, সবাই পোয়েটিকই বলছে, আমি নিজে নির্মাতা তো হয়ে বলছি তো এটা রাজনৈতিক ছবি। আমার তো এখানে রাজনৈতিক দর্শন ছিল, আছে। ফলে রাজনীতি ছাড়া কিভাবে একটা শিল্প হয়? অবশ্যই রাজনীতি থাকবে সেখানে, রাজনৈতিক সচেতনতা থাকবে। আপনি যদি অবচেতনে বা অসচেতনভাবেও কোনো একটা শিল্প নির্মাণ করেন, সেটা কোনো না কোনো রাজনীতির কথা দিন শেষে বলবেই। তা বটে, এই রাজনীতি থেকে মনে পড়লো সিনেমার রাজনীতির কথা। অভ্যন্তরীণ রাজনীতি এখন এই মুহূর্তে খুব হচ্ছে, সেটা হলো যে এফডিসি একটা ঘরানা হয়ে গেছে। আমরা হলাম যে প্রায় হলো যে এখন নিকেতন আরেকটা হলো যে নতুন এফডিসি মতো হয়ে গেছে, একটা নতুন একটা নিকেতন পাড়া হয়ে গেছে। এবং এর বাইরে দেখা যায় যে অন্যান্য অনেক জায়গায় সিন্ডিকেট এরকম হয়ে গেছে, এবং আর্টিস্টরা অনেক সময় এগুলো ফেস করে। তারা বলে নির্মাতাদের ক্ষেত্রে কি এই ধরনের সিন্ডিকেট তাদের ফেস করতে হয় বাংলাদেশে কাজ করার ক্ষেত্রে? এটা শুধুমাত্র নিকেতন পাড়া এফডিসি না, ওভারঅল এই ধরনের কোনো সিন্ডিকেট বা এই ধরনের কোনো জটিলতা তাদেরকে ফেস করতে হয় কি সিনেমা বানাতে গেলে? সেন্সর বোর্ড কুড বি দ্য থিং, মানে সার্বিকভাবে যদি আমরা ভাবি, এ ধরনের জটিলতা কি ফেস করেছেন বা করতে হয় নির্মাতাদের? দেখেন, জি। আপনি যদি শিল্পী হয়ে থাকেন তাহলে প্রথমত আপনি এগুলো মেনে নিয়েই কাজ করতে এসছেন। হ্যাঁ, আপনি জানেন যে আপনার চলার পথ অনেক কঠিন হবে, তার মধ্যে আপনি কিছু সৃষ্টি করতে পারবেন, কিছু পারবেন না, এবং এই নিয়ে আপনার আক্ষেপ, মিটিং মিছিল করা আমার অন্তত আগ্রহ নাই। হ্যাঁ, কে কী করছে, সিন্ডিকেট শব্দটা বলতে আমার নিজেরই লজ্জা লাগে। হ্যাঁ, মনে হয় আমি খুব আক্রান্ত, ক্ষতিগ্রস্ত, মার খাওয়া। ওই যে আমি আমাদের ব্যান্ডের অ্যালবামে আমি লিখেছিলাম যে বেত খাওয়া বিষণ্ণ কুকুর। হ্যাঁ, আমি নিজেকে ওখানে দেখতে চাই না। আমার কাজ শিল্প নির্মাণ করা। আমার বাধা বিপত্তি আসবে, বাধা অতিক্রম করার বিরাট কোনো যোদ্ধা আমি, সেটাও আমি বলতে চাই না। আমি বলতে চাই যে আমি কোনো না কোনো তরিকায় আমার শিল্পটাকে আমি ঠিকই প্রকাশ করি। করার যে চেষ্টাটা আপনি হ্যাঁ, করেন। যেই কারণে আমি অনেকগুলো মাধ্যম নিয়ে কাজ করি। একটা মাধ্যমে ঠেকে গেলে ওই মাধ্যম বাদ দিয়ে আরেক মাধ্যম দিয়ে আমি আমাকে এক্সপ্রেস করি। ফলে আপনি যেগুলো কথা বলছেন ওগুলো শিল্পের হিসাবে আমার বিবেচনায় খুব মোটা দাগের বাস্তবতা। যেগুলো এই সংক্রান্ত পেশায় জড়িত পেশাজীবী যারা, তাদের জন্যে ক্ষতির কারণ। হ্যাঁ, তাদের সারভাইভালের ক্ষতি হচ্ছে এটার জন্যে, এই সে। আর হুমায়ুন আজাদ বহু আগে বলেছিলেন, ইতর প্রাণী দলবদ্ধ হয়ে বাস করে। হ্যাঁ, এটা কিন্তু মানে যে শিল্পচর্চা করতে আসছেন তার ওই সম্মানবোধটা থাকা দরকার। খুব নিঃসঙ্গ পর্বতের মতো ব্যক্তিত্ব ছাড়া শিল্পী হয় না। আপনি পৃথিবীতে কোনো শিল্পীকে দেখাতে পারবেন না যে তার এরকম একটা পর্বত প্রমাণ ব্যক্তিত্ব নেই এবং ওই দলবাজি করে শিল্পী হয়েছে, কোথাও হয় ওই না। যে শিল্পের, আপনি যেটা একটু আগেই বলেছেন যে শিল্পের বেনিয়া বা যারা শিল্পের আসলে কিউরেটর, তারাও কখনো কখনো কি অনেক ক্যামোফ্লেজের মতো তারাও নিজেদেরকে শিল্পী দাবি করার
কারণেই কি এই ধরনের না, এটা তো জটিলতাগুলো তৈরি এটা হয়? তো একটা ঐতিহাসিক বাস্তবতা এবং এটা কিন্তু খুব ভয়ানক বাস্তবতা। আপনি রেনেসাঁ পিরিয়ড থেকে যদি হিসাব করেন এখন পর্যন্ত মধ্যম বা নিম্ন মধ্যম অথবা নিম্ন মেধার মানুষরা শিল্পের এই বাণিজ্যকে লিড করে এবং একদম প্রকৃত শিল্পী যাদের দিয়ে ইতিহাস রচিত হয় তারা একদম তলানিতে থাকে সব সময়। ওই তলানি থেকে সামনে আসতে আসতে তাদের জীবনটা ক্ষয় হয়, তাদের জীবন অবসান হয়, তারপরে যে ওহো তারাই তো ছিলেন এটা হয়। কিন্তু এই জায়গাটা আপনার আবর্জনায় ভরা থাকে, একদম গোটা বিশ্বেই সেটা মূলত আবর্জনায় ভরা থাকে। মিউজিকে একটু ব্যতিক্রম, কারণ মিউজিক হচ্ছে একদম ডিরেক্ট কমিউনিকেশনের ব্যাপার, তো একদম অডিয়েন্স টু আর্টিস্ট। এই কারণে পৃথিবীতে অনেক গ্রেট আর্টিস্টই, অধিকাংশ গ্রেট আর্টিস্ট তার জীবদ্দশায় তার জনপ্রিয়তা খ্যাতি দেখে যেতে পেরেছেন। কিন্তু যেসব শিল্প আরও বিমূর্ত, হ্যাঁ মিউজিকও বিমূর্ত শিল্পই, কিন্তু ধরেন কবিতা, সাহিত্য বা চলচ্চিত্র, যদি যারা চলচ্চিত্রের গভীরতায় বিশ্বাস করেন, হ্যাঁ চলচ্চিত্রের তথাকথিত বাণিজ্য না, গভীর চলচ্চিত্র নির্মাণে বিশ্বাস করেন, তাদের চলার পথ সারা পৃথিবীতেই সবসময় কঠিন ছিল। আমরা এই পেশাজীবী শব্দ থেকে আমার মাথায় আসলো এটা, আমি যাই যে ডিরেক্টরের সঙ্গে আমি দেখা হয় আমি তাকে জিজ্ঞেস করি, ভাই বাংলাদেশে কি সিনেমা নির্মাণ করে আসলে বেঁচে থাকা সম্ভব? মানে শুধু সিনেমা ডিরেক্টর হয়ে এটাকে পেশা হিসেবে নিয়ে সার্ভাইভ করা কি সম্ভব শুধু দেশের প্রেক্ষাপটে? সম্ভব হচ্ছে যে যেসব প্রতিষ্ঠান সিনেমার বেনিয়া, যারা এই বাণিজ্যটা করছে তাদের সঙ্গে যদি আপনার সুসম্পর্ক আপনি রাখতে পারেন, তাদের তরিকায় যদি আপনি চলতে পারেন, খুব ভালোভাবে টিকে থাকা সম্ভব। কিন্তু আপনি যদি বিশ্বাস করেন যে আপনি শিল্পী হিসাবে আপনার ফিলসফিক্যাল স্ট্যান্ড থেকে সরবেন না এবং আপনি প্রকৃত শিল্পচর্চা করতেই আগ্রহী, তার জন্যে ওই যে সার্ভাইভালের কথা বললেন সেটা কঠিন, ক্ষেত্র বিশেষে অসম্ভব আর কি। তাহলে তো আসলে শিল্পীর আসলে যদি আমাকে এত কিছু মাথায় নিয়ে মানে না, যেটাকে বলা হয় যে আমার মাথা বন্ধ দিয়ে যদি আমাকে আসলে শিল্প চর্চা করতে হয়, তাহলে তো আমার শিল্পের প্রধান মাধ্যমে আমরা যেটাকে বলি এক্সপ্রেসের মাধ্যমে হলো স্বাধীনতা। তাহলে তো আমার আর স্বাধীনতা বলে কিছু থাকছে না। মানে শিল্পের যে জায়গাটা, তখন দেখা যাচ্ছে যে আচ্ছা অমুকে এটা দেখতে যাচ্ছে শুধুমাত্র এইটার ডিমান্ড আছে বিধায়, এটা বিক্রি বেশি হবে বিধায় আমি সেটাই করছি, তাহলে ওইটা আসলে আমার ভাবনাকে তো কন্ট্রোল করছে। তো সেই ক্ষেত্রে হলো যে সেই স্বাধীনতাটা তাহলে তো শিল্পকে এটা থাকছে, মানে শিল্পীর সেই স্বাধীনতা যদি না থাকে তার মাধ্যমের, তাহলে কি সেটা দিন শেষে আপনি সেটাকে শিল্প বলে অভিহিত করবেন? তার চেয়ে বড় কথা যে আপনার কি মনে হয় শিল্পীর স্বাধীনতা খর্ব করা সম্ভব? সম্ভব না। যে শিল্পী, আপনি যত বড়ই নিয়ন্ত্রক হন না কেন, আপনি শিল্পীকে নিয়ন্ত্রণ করতে পারবেন না। এই জন্যে সারা বিশ্বে প্রকৃত শিল্পীর সংখ্যা খুবই কম, শিল্পের বণিকের সংখ্যা বেশি। এ দুটো তো পার্থক্য আছে। যে বণিক যে কোনো কম্প্রোমাইজে রেডি, আজকে হোক আর কালকে হোক, কিন্তু শিল্পী কোনো কম্প্রোমাইজের জন্য কখনোই রেডি না। সে মারা যাবে, 2 বছর আগে মারা যাবে, 5 বছর আগে মারা যাবে, কিন্তু সে কম্প্রোমাইজ করে তার শিল্পচর্চা করবে না। এটা হয়ই না এভাবে। আর একটা হচ্ছে যে এই যে শিল্পের বাণিজ্য, যে শিল্পের বৃহত্তর বাণিজ্যকে ব্যাহত করে, এই কথাটা আজকাল আমি খুব স্পষ্ট করে বলছি। শিল্পে যে বাণিজ্য হয় না, এই ধারণাটাই তো একটা ভুল ধারণা। গোটা বিশ্বে যত গ্রেট আর্ট আছে, হ্যাঁ সেটা আপনি সিস্টিন চ্যাপেলের ফ্রেস্কো বলেন বা মিউজিয়াম অফ মডার্ন আর্ট বলেন বা লুভ মিউজিয়াম বলেন, এরকম শত শত যে মিউজিয়াম আছে, তার প্রত্যেক দিনের রেভিনিউ হিসাব করেন না। সব মাস্টারপিস দিয়ে শুধু টিকিট বিক্রির রেভিনিউ হিসাব করেন না। তার মানে এই আর্টগুলো কত শত বছর ধরে সার্ভ করছে। ফলে আর্টগুলো যদি সৃষ্টিই না হতো তাহলে তো এই দীর্ঘমেয়াদে সার্ভ করতো না। বিশেষত বাংলাদেশে শিল্প হচ্ছে একেবারেই, এটা একদম মুড়ি বিক্রি করার মতো, যে আজকে মুড়ি বিক্রি করবো, আজকে মুড়ির প্রফিট চলে আসতে হবে। শিল্পের বৃহৎ বাণিজ্যের জায়গাটা তো কেউ দেখেই নেই। তার মানে এই জাতি আসলে বাণিজ্যও বোঝে না। এই জাতি যদি বাণিজ্যই বুঝতো তাহলে ভারতীয় উপমহাদেশের মতো, ভারতবর্ষের মতো এত সমৃদ্ধ অর্থনীতি এবং সংস্কৃতির একটা জাতিকে, মানে একটা দেশও না কিন্তু একটা কোম্পানি, ইস্ট ইন্ডিয়া কোম্পানি 200 বছর শাসন করতে পারতো না। হ্যাঁ, তো তার থেকে বোঝা যায় আমরা আসলে বেসিক্যালি স্টুপিড, আমরা বিজনেস তো বুঝি না।
বিজনেস বুঝলে শিল্পীদের বলতো ওই যে তানসেনকে তো জমিদাররা ডেকে এনে বলে নাই এই যে এরকম করে গান করো, সেই যে গান করেছে ওটাকেই প্যাট্রোনাইজ করেছে। ফলে উম, আপনাকে যদি শিল্পের আসল বাণিজ্যটাই করতে হয়, জি। শিল্পীকে তার মতো কাজ করতে দিতে হবে, তাহলে আপনি দীর্ঘমেয়াদে বাণিজ্য করতে পারবেন। এই আন্ডারস্ট্যান্ডিংটাও থাকতে হবে। তো তা বটে। এই প্রশ্ন করার আগে আমি একটা জানতে চাচ্ছি, সেটা হচ্ছে বাংলাদেশে একজন আপনার পার্সপেক্টিভ থেকে বাংলাদেশের সিনেমা মানে ফিল্ম ইন্ডাস্ট্রি কি আসলেই গড়ে উঠেছে, নাকি এটা ফিল্ম কমিউনিটি বলবেন আপনি এটাকে? কারণ সেদিন এসে আমাদেরকে একজন ডিরেক্টর আমাকে বলে গেছে যে বাংলাদেশে ইন্ডাস্ট্রি আছে নাকি? আমার তো ফিল্মের কোনো ইন্ডাস্ট্রি আছে নাকি? না, নেই তো। আচ্ছা, আমি সেটাই বললাম, তাহলে কি আপনি ফিল্ম কমিউনিটি? অফিসিয়ালি আমাদের কোনো অফিসিয়ালি ইন্ডাস্ট্রি আছে, মানে আমাদের সরকার, পূর্ববর্তী সরকার বহু আগে ফিল্মকে ইন্ডাস্ট্রি হিসাবে ঘোষণা করেছেন, কিন্তু ইন্ডাস্ট্রির কোনো রিফ্লেকশন তো নাই। মানে আপনি কখন ইন্ডাস্ট্রি? তখনই ইন্ডাস্ট্রি যখন দেশের জিডিপিতে আপনার ভূমিকা থাকবে। আপনার দেশের জিডিপিতে কোনো স্টেক নাই। বাচ্চাদের ওই যে আগে আমরা ছোটবেলায় খেলতে গিয়ে বলতাম যে ও হচ্ছে দুধ ভাত, মানে ও খেলবে কিন্তু খেলার কোনো স্কোরও পাবে না। হ্যাঁ। তো আমাদের সিনেমা তো তাই, এটা কোনো ফিল্ম ইন্ডাস্ট্রি না। ইভেন আপনি যে বলেন না কমিউনিটি কিনা, এটা কোনো কমিউনিটিও না। এখানে একজন আরেকজনকে সহ্য করতে পারে না, কমিউনিটি হয় কোত্থেকে? তাহলে এটা হ্যাঁ, কি আসলে? এটা আসলে আচ্ছা এমনি এমনি একটা আমরা সিনেমা বানাই এরকম একটা ব্যাপার। হ্যাঁ, এটা মানে খুব সিরিয়াস জায়গায় যেতেই পারলো না আমাদের দেশের ইন্ডাস্ট্রি। মানে এটার আসলে আই এম সরি, আমি হাসছি অন্য কারণ। আমি হাসছি যে এটা যদি সিনেমা ইন্ডাস্ট্রি না হয়, বা একটা দুধ ভাত কথাও মাথার মধ্যে আবার গেঁথে গেছে এই জন্য যে আমরা হলাম যে এইখান থেকে হলো যে কথা হয় যে সিনেমার মান নিয়ে দর্শকের অনেক সময় বলে যে এটা ছিল জিডিপিতে ইন্টারেস্টটা দেবে কই থেকে, বা জিডিপিতে কন্ট্রিবিউট কিভাবে করবে। সিনেমার মান ভালো না, তাদের হলো যে সিনেমা হলে তাদের ওই থাকে না। এবং আবার সিনেমার মানের কথা যখন আসে তখনই হলো যে অনেকেই বলে যে বাজেট ইস্যুর কথা বলে। তো সেই ক্ষেত্রে হলো যে আমি জানতে চাচ্ছিলাম যে মানে কম বাজেটে কি ভালো সিনেমা বানানো সম্ভব হয় কিনা, বা হলো যে সিনেমার বাজেট আসলে কতটা ইম্প্যাক্ট রাখে একটা সিনেমার, ভালো সিনেমা কোট অ্যান্ড কোট মানের সিনেমা বানানোর ক্ষেত্রে? দেখেন, সিনেমার বাজেট হবে হচ্ছে আপনার টার্গেট অডিয়েন্সের উপর বেস করে। এখন আপনার টার্গেট অডিয়েন্স যদি বাংলাদেশের 20 কোটি মানুষ হয়, জি। হ্যাঁ, ধরে নিচ্ছি সেটাই। আগে তো আপনি আগে আপনার জনগণের জন্য ছবি বানাবেন। সেটা যদি হয়, তার জন্যে আমাদের তো শত শত কোটি টাকার বাজেটের দরকার আছে বলে আমার মনে হয় না। আমাদের দরকার কনসেপ্ট, আমাদের দরকার নিজস্বতার গল্প, নিজেদের গল্প। বাজেট নিয়ে স্ট্রাগল হচ্ছে এবং মানসম্পন্ন ছবি হচ্ছে না কেন? কারণ আপনি পাশের দেশের 100 কোটি টাকা, 200 কোটি টাকা, 900 কোটি টাকা, 1000 কোটি টাকার ছবি দেখে ওরকম একটা সিন বানানোর চেষ্টা করছেন আপনার ছবিতে, যেটা আপনার ভৌগোলিক বাস্তবতার কোথাও নাই। ইভেন যে দেশকে দেখে আপনি অনুকরণ করছেন ওর বাস্তবতায়ও নাই। হ্যাঁ, ও এটা হলিউড থেকে শিখেছিল। কারণ হলিউড, আমার বিবেচনায় হলিউড তার জন্মলগ্ন থেকে সিনেমার ব্যবসাটাই করতে চেয়েছে। ফলে আপনি বিশ্ব চলচ্চিত্রের যেগুলো আসলে মাস্টারপিস, তাতে হলিউডি ছবির সংখ্যা আপনি কম দেখবেন। ফলে ইন্ডিয়ান ছবি হলিউড ঘরানায় তৈরি হলো। তখন থেকে দে হ্যাভ বিন স্ট্রাগলিং, যে তাদের নিজেদের কিছু খুঁজে পায় না। নিজেদের কিছু খুঁজতে গেলে এত বড় ভারতবর্ষ, দৌড় মেরে কলকাতার সত্যজিৎ, ঋত্বিক, এই মেকারদের কাছেই যাওয়া লাগে। হ্যাঁ, ফলে আপনি অর্থনৈতিক বাস্তবতায় যদি চিন্তা করেন, আপনি 1000 কোটি টাকার একটা ছবি দেখে আপনার শখ হলো নায়ক এখন আকাশ থেকে পড়ে সবার কল্লা কেটে দিবে। এখন সেটা ও যে অ্যাকিউরেসিতে বানাতে পারবে, কারণ ও তো 1000 কোটি টাকা বাজেট। আপনার তো বাজেট আসলে 1 কোটি টাকা, 2 কোটি টাকা। হ্যাঁ, যেটা ওদের হাত ধোয়া পানির বাজেট হয়তো। তো সেটা দিয়ে আপনি যখন চেষ্টা করবেন, চেষ্টাটাই তো একটা বোকার চেষ্টার মতো। হ্যাঁ, মানে এটা তো হলো না ওই বাস্তবতা। সেটা আউটকামও যেটা আসে সেটাও হ্যাঁ, তো ফলে সেখানে আপনি প্রশ্নবিদ্ধ হচ্ছেন। কারণ এখন একটা তথ্য প্রযুক্তির যুগ। মানুষ ইনস্ট্যান্ট সব দেখে ফেলে। একটা অশিক্ষিত মানুষও দেখছে যে আচ্ছা ওরটা দেখে আমি কনভিন্সড, এরটা দেখে তো আমি কনভিন্সড না, আমার হাসি পাচ্ছে। তো তখনই হাস্যকর লাগে যখন আপনি আপনার নিজস্বতার গল্প বলেন না। আপনি দেখবেন বাংলাদেশে এখন পর্যন্ত 2-4টে যে চেষ্টা হয়েছে নিজস্ব ঢঙে গল্প বলার, তারা কেউই কিন্তু আহামরি বাজেটে ছবি বানায়নি। কারণ আহামরি বাজেটটা লাগেই হচ্ছে এসব নকল ফকল করতে গেলে। আমরা যে লোকালিটিতে বাস করি, ধরেন
আমাদের কি বাস্তবতা, হ্যাঁ, যে আমরা যে এখানে বসে আছি, জি তো আমরা যে পোশাক পরেছি, আমার বিশ্বাস আমিও খুব দামি পোশাক পরে নেই, আপনি খুব দামি পোশাক পরে নেই, হ্যাঁ। জি তো তারপরে মানুষ তো আমাদের গ্রহণ করবে, আমাদের তো মানে অগ্রহণযোগ্য মানুষ হয়ে যায়নি। ফলে আমাদের একটু এমনিতেই জাতিগতভাবে আমরা সুখী জাতি আমি বলবো। যে ধরেন আপনি এই দেশে আমরা আমাদের বাজার নিয়ে আমরা হাহাকার করি না, জি যে আমাদের চালের দাম এত, এই সেই। একই জিনিস আপনি আমেরিকায় যান, আপনি ইউরোপের অন্য দেশে যান, আপনি তো বিস্মিত হয়ে যাবেন যে 4 গুণ 5 গুণ আমাদের চেয়ে বেশি টাকা দিয়ে তাদের খেতে হচ্ছে, হ্যাঁ। ফলে আমাদের এইখানে ধরেন একটা একজন লাইট ক্রুকে আমরা যে টাকা পে করি, যেটা খুবই বৈষম্যমূলক, এতে খুশি হওয়ার কিছু নাই। বা আমরা নিজেরাই যে টাকা পয়সা পাই, তাতে একটা ছবির বাজেট আপনাতেই অনেক কম হয়। এই কম বাজেটে আমরা যদি নিজের গল্প খুব বিউটিফুলি প্রেজেন্ট করতে পারি, তাহলে কিন্তু আসলে বাণিজ্য আমাদেরকে দিয়েই বেশি হওয়া উচিত। কারণ যখন আপনি আপনার ওন স্টেটমেন্ট বানাতে পারবেন, নিজস্ব চলচ্চিত্র ভাষা বানাতে পারবেন, তখন কিন্তু আপনি কত টাকায় বানিয়েছেন কেউ দেখতে আসবে না। পৃথিবী সেই ছবিটাই চায় যেই ছবিটা তাদের নেই। তো তাদের যে ছবিটা নেই, সেই ছবিটা যখন আপনি বানাচ্ছেন, তখন এটা তো আসলে ওই অর্থনৈতিক বাস্তবতায় আটকাচ্ছে না, মগজের বাস্তবতায় আটকাচ্ছে। ফলে আগে তো মগজ, আগে আপনার ভাবনা, সেটাকে আপনি কিভাবে পোর্ট্রে করবেন, সেইটার আবিষ্কারক আসলে আপনি নিজে। ফলে শুরুতেই বলবেন আপনার বাজেট নাই, তারপরে সেন্সর বোর্ড আমাদের বিশাল সীমাবদ্ধতা, এটা সবাই বলে। আমি একদিন বলেছিলাম যে সেন্সর বোর্ড থাকা অবস্থায় সত্যজিৎ যদি হীরক রাজার দেশে বানাতে পারে, তাহলে আমাদের আগে ওই ইন্টেলেকচুয়াল হাইটে পৌঁছাতে হবে যে এরকম প্রতিষ্ঠান থাকবে, কিন্তু ওই প্রতিষ্ঠান আমাকে ইন্টেলেকচুয়ালি বিট করতে পারবে না। সে বুঝবেই না যে আমি যেমন হীরক রাজার দেশে জি সরকারি অনুদানে বানানো ছবি, একেবারেই স্বৈরতন্ত্রের বিরুদ্ধে একটা ছবি, অথচ তারা বুঝতেই পারেনি যে তার এগেনস্টে যাচ্ছে। দ্যাট ইজ কল্ড দ্যাট হাইট অফ ইন্টেলেকচুয়ালিটি। সেটা আপনার নাই, কিন্তু আপনি সারাদিন খালি নালিশ করেন। ওই যে আপনিও আমাকে অনেকগুলো প্রশ্ন করলেন, যেগুলো আমার সুযোগ ছিল নালিশ করার, যে আমরা খুব মার খাওয়া, আমাদের খুব অসহায়, এটা আপনার আত্মমর্যাদা নষ্ট করে। আপনি যখন আপনার আত্মমর্যাদা বিসর্জন দেন, তখন আপনাকে দিয়ে আর কি শিল্প হবে? আপনি আমি আপনার একটা ইন্টারভিউতে আমি দেখতে পাচ্ছিলাম, মানে শুনছিলাম, তখন আপনি বলছিলেন যে মানে এটা আসছে ওই যে দক্ষিণী সিনেমা বা আপনি যে রেফারেন্স দিয়েছেন যে কপি হ্যাঁ, বা ইয়ে থেকে। দ্য থিং ইজ আপনি বলেছিলেন যে মৌলিক আর্টে আসলে মৌলিকতা বলতে কিছু নাই, মানে মানুষের সভ্যতাই তো মৌলিক না, হ্যাঁ, কিন্তু আর্টের হলো প্রকাশের মৌলিকতা আছে। হুম, সেই জায়গায় কি কোনোভাবে এটাকে আসলে কন্ট্রাডিক্ট করতেছে কিনা? কারণ হলো যে আর্ট তো হলো যে আমরা বলি যে এটা দুটো জিনিস হতে পারে। এখন আমরা আমাদের মাটির মাটি বা আমাদের রিলেটেবল গল্প বলছি না। হ্যাঁ, এবং যখন এটা হচ্ছে, যারা বানাচ্ছে ২-৪ জন যাদের কথা বললেন, তাদের কিন্তু এটা অভিযোগ আছে যে এটা আসলে যাদের জন্য বানানো হচ্ছে তারা এটা গ্রহণ করছে না। মানুষ বলে কিন্তু আর্ট ফিল্ম চলে না। হুম, হুম, সেটা একটা সেগমেন্ট। একটা সেগমেন্ট হলো যদি মৌলিকতা নাই থাকে আর যদি শিল্প যদি মানে একদম এন্টারটেইনমেন্ট পারপাসে হয়, সার্বজনীন হয়, হুম। তাহলে সেটা কেন হলো যে ওই চেষ্টাটা করা যাবে না? সেটা কেন হলো যে আপনি ধরেন এই যে বললেন এটা করা উচিত না বা এটা হয়তো আমাদের না। তাহলে সেটা কেন দেখেন, করা যাবে চেষ্টা না? করা যাবে না বলছি না। বলছি আপনি তো ওই অর্থনৈতিক বাস্তবতায় নেই। হ্যাঁ, আপনার দেশের যে বাৎসরিক বাজেট, সেই বাজেটে আপনার চলচ্চিত্রে বরাদ্দ কতখানি? ফলে আপনি তো ওই অর্থনৈতিক বাস্তবতা নেই। আমি তো অর্থনৈতিক সীমাবদ্ধতার কথা বলছি। আমি তো এখন যদি কেউ আমাকে বলে যে টম ক্রুজের ছবি আমাকে বানাতে হবে, তো আমাকে ওই বাজেট দিক। আমি ওরকম ওই স্টান্ট হায়ার করব, ওরকম টেকনিক্যাল টিম হায়ার করব। আমার যা, যা লাগবে, আমার কাজ তো সঠিক টিম অ্যাসাইন করা। হুম, ১ম হুম, কাজ হুম। তো সেটা। তো আমাকে সেই বাজেট দিলে আমি ওটা বানাতে পারবো না? আমাকে অ্যাভাটার বানাতে দিলে আমি বানাতে পারবো না? ডেফিনিটলি পারবো। গিভ মি দ্যাট বাজেট। তো যেহেতু বাজেটটা নাই, সেহেতুই বুদ্ধিমত্তার প্রশ্নটা আসছে যে আপনার বাজেট নেই, কিন্তু আপনি আসলে সিনেমাটা বানাতে চান। তাহলে আপনাকে এমন কিছু করতে হবে, খুব সিম্পল হিসাব, যে ধরেন যে সুন্দরী প্রতিযোগিতা হয় না? জি, সুন্দরী প্রতিযোগিতার চ্যালেঞ্জটা কোথায় বলেন তো? আপনি জানেনই যে ওখানে আরো ১০ জন সুন্দরী থাকবে। জি, হ্যাঁ? তো ওখানে তারপরে আপনি সুন্দরী প্রতিযোগিতায় সেরা হতে চান। তার মানে কি? আপনার উপস্থাপনাটা ডিফারেন্ট হতে হবে। যে উপস্থাপনার কারণে আপনাকে সেরা মনে হবে। আর মৌলিকতার কথা বললেন, আপনিও মানুষ, আমিও মানুষ। তার মানে
তো সেই হিসাবে আমিও কথা বলছি, আপনিও কথা বলছেন, হ্যাঁ। আমাদের কোনো মৌলিক চরিত্র নাই। হ্যাঁ। হ্যাঁ, কিন্তু দেখেন, মানুষ মৌলিক না আবার মৌলিকও। আমাদের যে ৪৫,০০০ জিনোম আছে, আমারও আছে, আপনারও আছে, জি। কিন্তু এটা তো একই পারমুটেশন কম্বিনেশনে নাই। না। নাই বলেই আমার বাচনভঙ্গি একরকম, আপনার একরকম। এই যে হ্যাঁ, আমি আপনাকে প্রশ্ন করছি, আপনি উত্তর হ্যাঁ, দিচ্ছেন। কথা আমার দুজনই বক্তব্য বলছি আমরা। একরকম, আপনার বক্তব্য জি। একরকম। ফলে একেবারে যে আহ, ওই মৌলিক বিবেচনায় যেতে গেলে তো পৃথিবীর আসলে কোনো কিছুই কি মৌলিক মৌলিক না। না। হ্যাঁ, এই যে অল আর রিফ্লেকশনস, হ্যাঁ, আমার আর আপনার কোনো বাস্তবতাই নাই ইফ দেয়ার ওয়াজ নো লাইট। হ্যাঁ, তো লাইট আছে বলেই আমাদেরকে দেখা যাচ্ছে। ফলে এই বিতর্কে গিয়ে তো লাভ নাই। আমি বলছি বাস্তবতার কথা। মানে আমি কিন্তু বেঁধে দিইনি যে না না এটা করা যাবে না, ব্যাপারটা এরকম না। আপনাকে তো আপনার আপনার বাৎসরিক যে বাজেট আপনার দেশের, আপনার মানুষের মাথাপিছু যে গড় আয়, তার সিনেমা দেখার সামর্থ্য, এই সব মিলিয়ে তো আপনার সিনেমার বাজেট হবে। আপনি তো আসলে ৯,০০০ কোটি টাকার বাজেট দিয়ে আপনি করবেন কি? জি। আপনি তো ওই বাস্তবতায় বাস করেন না। হ্যাঁ, ফলে এটা একটা বোঝার ব্যাপার। আর এন্টারটেইনমেন্টের কথাটা বললে আমার না খুব অসহায় লাগে। হ্যাঁ, এন্টারটেইনমেন্ট কি আসলে, যেটা আপনাকে বিনোদন দেয়, তাই না? কে বললো যে মোজার্টের মিউজিক কারোর জন্য বিনোদন নয়? বিনোদন নেয়ার ক্ষমতাও তো থাকতে আ- হবে। আমার জন্য তো বিনোদন, মানে সেটা হ্যাঁ, তো আমার জন্য সেটাই, রিক্রিয়েশন। বিনোদন নেয়ার তো আপনার ক্ষমতা থাকতে হবে। এখন বিনোদনটা কি হয়, যে ধরেন ধরেন আপনি প্রান্তিক মানুষকে নিয়ে ছবি বানাবেন, সত্যজিৎ রায় বানিয়েছেন পথের পাঁচালী। জি। হ্যাঁ, তো এখন পথের পাঁচালীটা বানিয়েছেন একজন মধ্যবিত্ত ইন্টেলেকচুয়াল। পথের পাঁচালী কিন্তু ওই প্রান্তিক মানুষের প্রতিনিধিত্বকারী কেউ বানায়নি। ফলে স্টিল আই হ্যাভ ডাউট যে আসলেই ওই মানুষের কথা সত্যজিৎ বাবু বলতে পেরেছেন কিনা। যদি কোথাও ভুল বলে থাকেন, তাহলে প্রান্তিক মানুষের কিন্তু ওই ভুলের দায় নেওয়ার কোনো সক্ষমতাই নেই, কারণ সে ছবিটা বানায় না, বানানোর ক্ষমতা তার নেই। ফলে এইখানে আবার নির্মাতা বা শিল্পীর দায়িত্ববোধের ব্যাপার আসে, যে যেই শ্রেণীকে আপনি নিজে ধারণ করেন না, যেই শ্রেণী চরিত্র থেকে আপনার শ্রেণী চরিত্রের সাথে যেই শ্রেণী চরিত্র মেলে না, সেটাকে যখন আপনি পর্দায় আনেন, আপনার অনেক বড় দায়িত্বশীলতার প্রশ্ন সেখানে আসে। জি। এবং মানুষের সাপ্লাই ওয়াইজ ডিম্যান্ড তৈরি হয়, এটা তো আমরা সবাই জানি। ধরেন বাংলাদেশে যদি আইন করে বন্ধ করে দেয়া হয় যে কোনো স্থূল কোনো কিছু বানানো যাবে না, ধরেন একেবারেই খুবই স্বৈরতান্ত্রিক একটা কথা বললাম, যে কোনো স্থূল কিছু বানানো যাবে না, আপনি ৫ বছর বাংলাদেশে এটা দেন, ৫ বছর পর বাংলাদেশকে আপনি কোনো সস্তা দরের নিম্ন রুচির কিছু দেখাতে পারবেন না, কারণ দর্শক তখন অভ্যস্ত হবে এরকম গভীর জিনিস, সুস্থ রুচির সুন্দর জিনিস দেখতে। হ্যাঁ, ফলে বিনোদন বলে দিলেই না যে, মানে যেটাকে আর্ট হাউস বলে, যেটা আমার ঘোর আপত্তি আছে। মানে আর্ট হাউস আবার কি রে ভাই? সোজা কথা, একটা শিল্প নির্মাণ হচ্ছে, সেই শিল্প খুব পপুলিস্ট ঘরানার হতে পারে, সেই শিল্প খুব ক্লাসিফাইড জায়গার হতে পারে, অনেক জায়গারই হতে পারে, কিন্তু মূল কথা হচ্ছে যে আপনি কেন বেঁধে দিচ্ছেন বিনোদন মানে স্থূল কিছু, বিনোদন মানে অগভীর কিছু? তা তো না। এটা আসলে একটা আম, এটাও একটা পুঁজিবাদী এই চক্রান্ত। আলাপটা থেকে হ্যাঁ, কিন্তু কমার্শিয়াল সিনেমা এবং আর্ট ফিল্ম এই দুইটার হলো যে ক্লাসিফাই করা, এই দুটাকে হ্যাঁ, আলাদা করে দেওয়ার ব্যাপারটা আসলে প্রত্যেকটা হ্যাঁ, সিনেমাই তো কমার্শিয়াল সিনেমা। কোন সিনেমা আসলে বানাইতে টাকা হ্যাঁ, লাগে না, হ্যাঁ, কমার্স প্রয়োজন হয় না, কোন সিনেমা আসলে এক্স্যাক্টলি। চোখ বন্ধ ইভেন করে আমি আঁকা বানাইতে ইভেন চলে আমি আগে বলতাম যে কবিতা লিখতে তো টাকা লাগে না, কিন্তু কবিতা ছাপতে তো টাকা লাগে। হ্যাঁ, ফলে কবিতাও কিন্তু কমার্শিয়াল, তো মানে ওইটা তো সব কমার্শিয়াল। কিছুর একটা কমার্শিয়াল ভ্যালু থাকে এবং ইনভেস্টমেন্ট থাকে। হ্যাঁ, তো ফলে আপনি মানে সব সিনেমাই তো কমার্শিয়াল হ্যাঁ, সিনেমা, কিন্তু সব সিনেমা হয়তো আপনি আর্টের জায়গাটা আপনি হয়তো যেটা বললেন স্থূল যে জিনিসটা হয়তো আপনি আর্ট হিসেবে ওটাকে বলবেন না, বা কিছু একটা হয়েছে বাট আপনার রুচি না, মোতাবেক হয় নাই, বা একটা ক্লাস ওইটাও আর্ট, তবে ওইটা নিম্নমানের আর্ট আর আচ্ছা কি। ওইটা হলো আপনার রুচি হ্যাঁ, মোতাবেক হয়নি, সেটা হ্যাঁ, সেটা একটা জিনিস হতে পারে। তো এই জায়গা থেকে আসলে তাহলে একজন অথর ফিল্ম মেকার বা মানে যারা আসলে নিজের জিনিসটা পুরোটা ভিশন অনুযায়ী করে বা এই অ্যাঙ্গেলে যায়, সেটা তার মধ্যে আরেকজন কমার্শিয়াল কোট আন কোট ওই কমার্শিয়াল ডিরেক্টর বা হলো যে নির্মাতার মাঝখানে পার্থক্য কি বলে মনে হয় আপনার? প্রথম পার্থক্যই তো দার্শনিক পার্থক্য, ভাবনার পার্থক্য। হ্যাঁ, ফিলোসফিক্যাল হ্যাঁ, ডিফারেন্সেস। এটা একটা বড় পার্থক্য। তারপরে
নির্মাণ শৈলীর পার্থক্য তো আছেই। দেখবেন অথর ফিল্ম মেকাররা মোস্ট অফ দ্য ক্রিয়েটিভ ডিপার্টমেন্ট সে একা হাতে সামলাবে। হ্যাঁ, কারণ যদি আপনি এটাকে একটা পেইন্টিং হিসাবেই কনসিডার করেন, সো একজনের ক্যানভাসে এসে 10 জন এসে স্ট্রোক দেয় না আসলে। ফলে দেখবেন যে এই মানে অথর ফিল্ম মেকাররা তার মোস্ট অফ দ্য ক্রিয়েটিভ ডিপার্টমেন্ট, যেটা বেসিক্যালি তার ফিল্মের মুডটাকে সেট করবে, সেটা সে নিজেই করে। কিন্তু যেটাকে আপনি কমার্শিয়াল ছবি বলছেন, এগুলো আমি না, কিন্তু অন্যরা যেটা বলে আর কি। মানে যেটা আসলে হ্যাঁ, জি, জি, স্বীকৃত, জি। সেটা যদি আমি বলি এলো থেকে, মোস্টলি তো হলিউড থেকে। হ্যাঁ, যে প্রত্যেকটা আলাদা ডিপার্টমেন্টে আলাদা মানুষ কাজ করবে। যেমন আমার তো আশ্চর্য লাগে যে একটা ছবিতে প্যানেল অফ রাইটার্স থাকে কিভাবে। হ্যাঁ, মানে 5 জন মিলে একটা একটা গল্প গল্প লিখছে। কিভাবে হ্যাঁ, হলো যে হ্যাঁ। এটা তো আমার কাছে একটা ঐতিহাসিক সমস্যা মনে হয়। মানে গল্প লেখা তো খুব ব্যক্তিগত ব্যাপার। মানে এটা একদম একটা মগজ থেকে, এক রৈখিক চিন্তা থেকে আসবে। সেটা আপনি সমালোচনা করতে পারেন, সেটা আপনি গ্রহণ করতে পারেন, বর্জন করতে পারেন। কিন্তু এটা আচ্ছা আমরা বুঝলি এখন তাহলে এইটা করি, ও এখন কাঁদবে, এইটা আমরা 5 জন মিলে ঠিক করলাম, ও এখন কাঁদবে। হ্যাঁ, এই ঠিকটা কি কোনো সৎ চিন্তা হলো? এটা তো হলো না। মানে 5 জন মিলে, তার মানে আপনি ফাঁদ পাচ্ছেন দর্শকের জন্য। হ্যাঁ, যে এখন ধরেন একজন কবি, সে ভাবছে যে না না এই লাইনটা না, এই লাইনটা লিখলে অমুক তমুকের প্রেমে পড়ে যাবে। হ্যাঁ, তো এটা তো আসলে সৎ প্রচেষ্টা হলো না। কবিতা তো আসে, জন্মায়, আপনি জন্মানোর সুযোগটা দিলেন না। এই চুক্তি করে, আলাপ করে, বুঝলি এখন হচ্ছে নায়ক নায়িকাকে গলা চেপে ধরবে, এইটা 6 জন মিলে ডিসিশন নিল। তাহলে আমি গলা চাপা লিখলাম, তারপরে আর একজন লিখলো হচ্ছে যে তাহলে এখন ও ছটফট করছে, এটা আমি লিখে দিলাম। আর এরপরে আছে আচ্ছা না, এরপর কিন্তু পুলিশ আসবে, এটা তাহলে আমি লিখি। মানে আমি দুঃখিত যে আমার আমি এভাবে জাস্ট বলা ঠিক ভিজুয়ালাইজ হচ্ছে না। করতেছি ব্যাপারটা, আমার নিজের খুবই অস্বস্তি না না, হচ্ছে। এটা আমার খুবই ব্যক্তিগত মতামত, আমি খুবই ক্ষমা প্রার্থী, আমি কাউকে অফেন্ড করতে চাই না না। না, এটা আমি একটা অ্যাজ এ ব্যক্তি মানুষের সামনে হ্যাঁ চোখ বন্ধ করে অডিয়েন্স জিনিসটা ভেবে আমার খুব অস্বস্তি হচ্ছে হ্যাঁ, আসলে। এটা আমার না ব্যক্তিগতভাবে মনে হয়, কিন্তু এটা কিন্তু একটা স্বীকৃত পদ্ধতি। হ্যাঁ, এটাকে আমি কিন্তু এত বাজেভাবে ক্রিটিসাইজ করতে পারি না। কিন্তু আমি এটা মজা করে বললাম যে আমার নিজের যখন ভাবি যে আমার গল্প 5 জন মিলে লিখছে, হ্যাঁ, তখন আমার এই অনুভূতিটা হয়। এটাই বললাম আর কি। আচ্ছা, কিন্তু এই আপনি যে বললেন যে আপনার ভাবনা মতে বা আপনার এই অনুযায়ী হলো যে একজন ডিরেক্টরকে তো ক্রিয়েটিভ ডিপার্টমেন্ট গুলো আসলে নিজে দেখতে হবে, যেটা আপনি নিজেই করেন। দেখতে হবে এটা কিন্তু বলছি কিন্তু না। আপনি কিন্তু দেখেন, মানে অন্যদের আপনি ব্যাপারটা অথর হলো যে ফিল্ম আপনি মেকারের কথা বললেন। আপনি আপনার কথা বললেন, আপনি কিন্তু নিজেই ক্রিয়েটিভ ডিপার্টমেন্ট না গুলো না, আপনি হ্যাঁ, নিজেই আমি দেখেন। নিজে এটা দেখি, কি এই পৃথিবীর সব অথর ফিল্ম মেকারই তাই আচ্ছা করে। হ্যাঁ তাই আমি হ্যাঁ, হলাম যে এইটা হলো যে মোস্টলি আপনি যদি তাই দেখেন, করে। আমি হ্যাঁ এক্স্যাক্টলি এই শব্দ নিয়ে আমি প্রশ্ন রেখেছিলাম যে হ্যাঁ এটা আসলে আমি ভেবেছি যে আপনার এখানে আপনার অভিনেতা এসে বলেছে আপনি খুবই স্ট্রিক্ট। সোহেল মন্ডল যে হ্যাঁ এসে বলেছে যে উজ্জ্বল ভাই ভয়ানক স্ট্রিক্ট, সে দুর্দান্ত মানুষ, দুর্দান্ত ডিরেক্টর, কিন্তু সিনেমার আগে রিহার্সাল থেকে শুরু করে শেষ পর্যন্ত যেভাবে যায়, সে তার সেটে হলো যে খুবই স্ট্রিক্ট এবং সে খুবই অন পয়েন্ট জিনিস তার একদম থাকা লাগবে। সেই জায়গায় সে একদম খুবই মানে যে স্বৈরাচারের মতো হলো যে সে এরকম থাকে। তো সেই জায়গা থেকে জানতে চাও, এটা কি অনেকটা হলো যে সবকিছু মানে এটা নিজের কন্ট্রোলে থাকে, সবকিছু নিজের মতো করে কনভে করা যায়, এক্সপ্রেস করা যায়, সেটার কারণে, নাকি এটা একটা আসলে মানে কন্ট্রোলের বাইরে গিয়ে একটা ভিশনও বটে, এটা একটা আর্ট ফর্মেরও একটা অংশ হিসেবে অথর ফিল্ম মেকাররা ভাবেন, বা আপনি যেহেতু একজন অথর? না দেখেন, এনি ওয়ার্ক, সেটা আর্টও হতে পারে, সেটা আসলে আপনার একটা ব্যবসাও হতে পারে, মুদি দোকানও হতে পারে। ওই ওয়ার্ককে যদি আপনি একটা উৎকর্ষে পৌঁছাতে চান, এটা একটা ডিসিপ্লিন ডিজার্ভ করে। এটা খুবই ডিসিপ্লিন হতে হবে। পৃথিবীর কোনো বড় সৃষ্টি জি, ডিসিপ্লিন ছাড়া আসেনি। ফলে ডিসিপ্লিন আপনি কিভাবে মেক করবেন, সীমারেখায় এঁকে দিয়ে মেক করবেন যে এটা এভাবেই ঘটতে হবে। তাহলে কি হবে জিনিসটা, এখানে তো ওই যে আমাদের তো কথা হচ্ছে অথর ফিল্ম মেকার নিয়ে। জি। সো একজন অথর ফিল্ম মেকার, সে সবচেয়ে বেশি ওয়ারিড, সবচেয়ে বেশি কনসার্ন তার ওন এক্সপ্রেশন নিয়ে, তার ওন ফিলসফি নিয়ে। হ্যাঁ, কারণ এগুলো খুবই মানে আপনি যদি পৃথিবীর একদম বিশাল বিশাল আর্টওয়ার্কের কথা বলেন, এই গুয়ের্নিকার কথা বলেন বা হোয়াট এভার, হ্যাঁ, যেটার নামই নেন, এইগুলো শিল্পী খুবই ব্যক্তিগত জায়গা থেকে, মানে এটা আমার পেইন্টিং, ব্যাপারটা কিন্তু এরকম। হ্যাঁ, ফলে ওখানে ওই ব্যাপারটা থাকবে যে এটা এরকম ভাবে না ঘটলে যেটা আমি ঘটাতে চেয়েছি সেটা ঘটবে না, এটা হচ্ছে আসল কথা। আচ্ছা, এই যে মানুষ আলোচনা থাকে, সমালোচনা থাকে শিল্পীদেরও, নির্মাতার, সিনেমার, তার শিল্পের
তার সৃষ্টির। তো এই প্রশংসা থাকে, মানে আলোচনা থাকে, সমালোচনা থাকে, কোনটা বেশি অস্বস্তিতে ফেলে আপনাকে? যে মানে প্রশংসা পাচ্ছেন যদি পান সেটা, নাকি হলো যে বা সমালোচনা হচ্ছে বা ক্রিটিকরা হলো যে রিভিউ দিচ্ছে, এগুলো কি আপনার উপর কিরকম ইম্প্যাক্ট আসলে পড়ে, এফেক্ট করে? প্রশংসা, আমি একটা শিল্প সৃষ্টি করার আগে যখন আমি পরিকল্পনা করি, তখন থেকে আমি মেক শিওর করে আমার যারা আপনজন, আমার বোনরা, ২-৪টা বন্ধু-বান্ধব, ওদের দিয়ে জোর করে হলেও আমি প্রশংসাটা করিয়ে নিব। হ্যাঁ, যে প্রশংসা করো এটা খুব ভালো না, এই যে এরকম আমি আমার বোনদের অনেক অত্যাচার করি যে এটা এই যে দেখো দারুণ। হ্যাঁ, কারণ আমার প্রশংসাটা লাগবে কাজটা শুরু করার জন্যে। হ্যাঁ, ফলে আমি প্রশংসা জোর করে আপনজনদের কাছ থেকে নিয়ে নিই। এটা মোটিভেশনের মতো হ্যাঁ, কাজ হ্যাঁ। করে। এটা আসলে একটা ছেলে মানুষই মজার ছলে করি আমি। হ্যাঁ, আর এরপর আমি যখন ওটা বানাই, তখন এটা প্রশংসিত হলো কি না হলো এটা নিয়ে আমি বদারই করি না, একদমই করি না। প্রশংসা পেলে কারণ কার না ভালো লাগে। হ্যাঁ, কিন্তু যেটা হয় যে আমার স্বভাবে কোনো কিছু নিয়ে আপ্লুত হওয়া আসলে নাই। হ্যাঁ, ফলে আমি আমার তো এক্সপ্রেশনেও আসলে পরিবর্তন আসে না যে আমি খুব প্রশংসিত হচ্ছি। নিন্দা যখন হয়, তখন যেটা হয় সেটা হচ্ছে যে আমি ২ ভাবে বলতে পারি এবং আপনার দায়িত্ব হচ্ছে ২ ভাবেই আমার কথাটা রাখা। জি। সেটা হচ্ছে যখন সমালোচনা হয়, মানে নেতিবাচক কোনো সমালোচনা হয়, তখন আমার ১ম এক্সপ্রেশন হচ্ছে যে এর মধ্যে তো আরো ভালো, ভালো জিনিস ছিল। হুম। মন্দটা তো আমি তো অন্ধ না, আমারও নজরে পড়েছে। ভালো জিনিস না দেখে মন্দটা কেন খুঁজে আনতে হলো প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে আম সমালোচনা, আমার ধারণা কেউ যদি অনেস্টলি বলে যে কারোই আহামরি, আচ্ছা আমি বলব যে আপনার উপস্থাপনা ভালো হচ্ছে না। আপনি কি খুশি হয়ে যাবেন নাকি? না। হ্যাঁ, সেটাই। ফলে মানুষ আপনাকে যেটা করতে হবে, সমালোচনায় হয় কি, মানে যখন আপনাকে ওই যে স্বরে শেখানোর মতো সমালোচনা করা হয় না, ওটা বিরক্তিকরই লাগে। বিরক্তিকর লাগে কেন? ধরেন আপনি একটা ফিল্ম বানাচ্ছেন, যদি ফিল্ম নিয়েই কথা হয়, এই ফিল্মের অনেক কিছু আপনি কেন পেরে ওঠেননি? অনেক জায়গায় আপনি পারতেই চাননি হয়তো। এরকম অনেক ব্যাপার আছে। ফলে এখন এসে একজন যেই জার্নির মধ্যেই নাই, হ্যাঁ, যে হয়তো আহ, এটা বুঝবেই না যে এটা কত ডিফিকাল্ট ছিল টু এক্সিকিউট, হ্যাঁ, সে এসে খারিজ করে দিচ্ছে তার এক কলমের খোঁচা দিয়ে। হ্যাঁ, আপনি আহ, আম, আহ, যখন 1975 সালে তার্কোভস্কির মিরর রিলিজড হয়, তার আগে কিন্তু তার সোলারিস রিলিজড এবং তার ইভান্স চাইল্ডহুড রিলিজড, এবং সে অলরেডি ইউরোপে বা গোটা বিশ্বে সে একজন স্বীকৃত নির্মাতা। যখন মিরর রিলিজড হয়, তখন এমন সমালোচনা হয়েছে যে ওটা কিছু হয়নি। হ্যাঁ, মানে ক্যান ইউ ইম্যাজিন দ্যাট যে আন্দ্রে তার্কোভস্কির মিরর কিছু হয়নি? হ্যাঁ, এরকম সমালোচনা ছিল। হ্যাঁ, যে এটা একটা আত্মপ্রেমের গল্প, এর কোনো গল্প নাই, এটার কোনো চেনা ন্যারেটিভ না। হ্যাঁ, এটা এটা আসলে দাঁড়ায়নি। এটা ছিল আমরা সমালোচনা। রিলেট করতে না পারলেই আমাদের মনে হয় যে এটা হ্যাঁ, আসলে হ্যাঁ, দাঁড়ায়নি। দাঁড়ায়নি। এখন যে ব্যক্তি এগুলো বানাতে পারে, হুম। সে সবার আগে তার দুর্বলতা জানে। এবং সিনেমা এমন একটা জায়গা যে যে যেই দুর্বলতা আপনি আসলে শেষমেশ সলভই করতে পারেননি, ইদার সেটার সলভ করার মাধ্যমগুলো অ্যাভেলেবেল ছিল না, অথবা পয়সা ছিল না। এই ২ বাস্তবতার পর আপনার আসলে ক্রিটিক বা দর্শক হিসেবে দায়িত্ব ছবিটার মধ্যে আছে কি সেটা দেখা। হ্যাঁ, দেখবেন যে একটা সক্ষম চলচ্চিত্র যেটা আপনাকে আকৃষ্ট করতে পেরেছে, জি। তাতে আছে কি বেশি থাকে, হ্যাঁ, নাই কি বেশি থাকে না। ফলে আমি একটু ঘুরিয়ে পেঁচিয়ে উত্তর দিলাম, আমি মোটেও নেতিবাচক সমালোচনা পছন্দ করি না। আমি অনেক ক্ষিপ্ত হই, সেটা আমি প্রকাশ করি না, কারণ আমাকে আমার বন্ধু বান্ধব প্রিয়জনরা শিখিয়েছে যে সমালোচনা করলে খুব খুব ভালো করেছেন, আমি কিন্তু পরে চেষ্টা করবো। আপনি তো আবার পুরস্কারও হলো যে বা প্রশংসাও হলো যে উদযাপন করেন না। আপনি আপনাদের পুরস্কার করি উদযাপন না, কারণ করেন। কি আমি একটু এরকম নির্বিকার মানুষ, কিন্তু আমি ব্যক্তি জীবনেও কিন্তু তাই। ব্যক্তি জীবনে ধরেন আমি তুচ্ছ কারণে অনেক আনন্দ পাই। হ্যাঁ,
যেমন আমার অ্যাসিস্ট্যান্টদের সাথে কিন্তু আমার মোটেও গুরু গম্ভীর সম্পর্ক না, ওদের সাথে আমি খুবই ঠাট্টা রসিকতা করি, ওটাই আমার আনন্দ লাগে। হঠাৎ 3 দিন মনে হলো কারোর সাথে কথা বলবো না, কথা বলি না, তখন ইট ডিপেন্ডস অন মাই মুড। হ্যাঁ, পুরস্কার টুরস্কার পেলে এটা কিন্তু সত্যি, আসলেই আমার জীবনে আমি টুকটাক যাই পুরস্কার পেয়েছি, আমাকে কেউ কিন্তু কোনোদিন উদযাপন করতে দেখেনি। ইভেন সেজন্যই বললাম। আমার জীবনে আমার এন্টায়ার ক্যারিয়ারে আমি কোনোদিন কোনো সাকসেস পার্টি করি নাই, ওটা আমার নাই। মানে সাকসেস আবার কি জিনিস আমি তো এটাই জানি না। হ্যাঁ, সাকসেস আসলে কাকে বলে, কি দিয়ে আপনি সাকসেসকে উদযাপন করতে পারেন? হ্যাঁ, তার চেয়ে বরং আমি আনন্দ করার উপলক্ষ খুঁজি। আজকে কেন বৃষ্টি হলো হঠাৎ, তাইলে একটু আনন্দ করা যাক। হ্যাঁ, তো আজকে শরতের প্রথম দিন, মনটা অন্যরকম লাগছে। এই আনন্দগুলো কিন্তু খুব মানে আপনাতেই তৈরি হওয়া আনন্দ। হ্যাঁ, আর আপনার একটা অ্যাওয়ার্ড পেতে গেলে আপনাকে এই আঁটো-সাঁটো জামা কাপড় পরে ওই অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যেতে হবে। আপনার যে নাচ দেখার ইচ্ছা নাই সেই নাচ দেখতে হবে, যে গান শোনার ইচ্ছা নাই সেই গান শুনতে হবে, শুনে আপনাকে অ্যাওয়ার্ড নিতে হবে। এতে এত খুশি হওয়ার কিছু নাই আসলে আমার মনে হয়। কিন্তু তবে পেলে ভালো, পরের ছবিটা বানাতে সুবিধা হয়, লোকজন দাম টাম দেয় এই। এছাড়া এটা না হলে তো আমি এসবে যেতাম না। আমি বেশিরভাগ মানে বনলতা সেনই এখন পর্যন্ত, বনলতা সেনের মতো একটা সিনেমা বানানোর পর এখন পর্যন্ত জাতীয় এবং আন্তর্জাতিক কোনো প্রতিযোগিতায় আমরা নাম লেখাইনি, আমার ইচ্ছাই হয়নি। ফলে এটা আমি দায়িত্ব নিয়েই বলতে পারি আমি খুব বেশি আগ্রহী না এগুলো। মানে এটা কি হলো যে আপনার যে ব্যক্তিত্ব মানে নীরব নিবৃত্তচারী, আপনি কি তাও সেটা নাই, থেকে নিভৃত চারিটারি শুনলে নিজেকে খুব একটা কিছু মনে হয়। সন্ন্যাসী হ্যাঁ, সন্ন্যাসী টাইপের আমি মনে নিজেকে আসলে কোনো তকমাই দিতে চাই না। মূল কথা হচ্ছে যে আমি তো ছোটবেলা থেকে ছবি আঁকি, 4 সাড়ে 4 বছর বয়স জি। থেকে ছবি আঁকি। তখন থেকে এখন পর্যন্ত জানি না আমি কেন ছবি আঁকি। ফলে আমি কিছুই জানি না, আমার এগুলো করতে ভাল লাগে। এখন ভালো, আমার একটা জিনিস ভাল লাগে, এই জন্য আবার আমাকেই পুরস্কার দিতে হবে, কি একটা অদ্ভুত কথা। হ্যাঁ, পরে আমি বুঝছি যে পুরস্কার টুরস্কার পেলে ভালো। এই যে জি। যে এই যে পডকাস্টে আসা, কেন আমাকে আরো 2-4 জন লোক চিনবে, পরে আমাকে লোকজন বলবে যে তাইলে একে টাকা দেওয়া যায়, সিনেমা বানাক, এই তো। এছাড়া এখানে এসে খালি খালি কথা বলে লাভ কি এত? তা বটে, কিন্তু আমরা তো আপনার কথা শুনতে চাই, এই জন্যই তো। আপনি তো, আপনি এমন এক মানুষ, আপনি তো এমনিই বলেন যে হলো যে এই মানুষ আসলে খুবই মানে ইনসিগনিফিক্যান্ট। হুম। তাহলে আসলে এটা তো স্বাভাবিক হওয়ার কথা। তাও আমি জিজ্ঞেস করি, কারণ এই প্রশ্ন তো শুধু আমার না, আর অনেকের এই প্রশ্ন থাকে। এবং আপনাকে হলো যে আমার মনে হয় যে মানে আপনার শুধু সিনেমা দেখলে না, আপনার সঙ্গে কথা বললো যে যে সারিয়ালিজমের কথা আমরা বলি, সেটা তো আছে। এবং এটার সাথেই কিন্তু ওই শব্দটা নীরব নিবৃত্তচারী শব্দটা এসেছে আপনার ব্যাপারে। আপনি তকমা দিচ্ছেন না, কিন্তু আসলে এইভাবে এসেছে ব্যাপারটা। এই জন্যই আমি তো একটা মেসেঞ্জার মাত্র, আমি তো না, এই যে চারদিক দেখে শুনে তারপরে প্রশ্ন করছি। পরাবাস্তবতা শব্দটা আপনি বললেন বলে আমি একটু পিক করলাম। জি। এই এই একটা আর্টের এই ফর্মটাকে আমি বিশ্বাসই করি, এটা মানে চর্চা করে অর্জন করা যায় না, এটা নিয়ে জন্মায় মানুষ। এটা আপনার ব্যক্তি জীবনে যদি না থাকে, জি। তাহলে আপনি 2-4টা ফাঁদ ফেলতে পারেন যে এটা খুব সারিয়ালিস্টিক একটা অ্যাপ্রোচ হলো। হ্যাঁ, ওটা ফাঁদই। ওটা আপনার আপনার ব্যক্তি জীবনে যদি ওটা রিফ্লেকশন না থাকে, ওটা যদি আপনার জীবনযাপনে না থাকে, ওটা কখনো ওটা হয়ে উঠবে না। এটা কখনোই, কিছু কিছু জিনিস আছে পৃথিবীতে কোনোদিন চর্চা করে হয়নি। যেমন আপনি চর্চা করে আসলে মার্কেজ হতে পারবেন না, আপনি চর্চা করে আলবেয়ার কামু হতে পারবেন না, আপনি চর্চা করেও অনেক কিছু হতে পারবেন, ডাক্তার হতে পারবেন, ইঞ্জিনিয়ার হতে পারবেন। এবং ইভেন ফিল্মিংয়ের ক্ষেত্রেও আমার মনে হয় চর্চা করে আপনি ফিল্ম টেকনিক ডেভেলপমেন্ট করতে পারবেন, বাট ফিলসফি ওইটা আপনার ভিতরে জন্মাতে হবে। হ্যাঁ, সেটা আপনি গ্রন্থ পাঠ করলেও জন্মাতে পারে, না পাঠ করলেও জন্মাতে পারে। ওই যে আমি সবসময় বলি যে সক্রেটিস যখন দর্শন চর্চা করেন, তখন কোনো গ্রন্থ আবিষ্কার হয়নি। সক্রেটিসের প্রায় 334 বছর, মানে এক্স্যাক্ট টাইম আমি বলতে পারবো না, এই অ্যারাউন্ড এই টাইমলাইনের 300 ইয়ার্স এরপরে কিন্তু চায়নাতে প্রথম প্রিন্টেড বই পাবলিশ হয়। ফলে একজন দার্শনিকের সময়কালে গ্রন্থই আবিষ্কার হয়নি। তাই বলে কি আপনি তার দার্শনিকতার কোনো কিছু বাদ দিতে পেরেছেন? এখনো পারেননি তো। ফলে জায়গাগুলো এরকমই।
মানে এই আমার আমার কেন জানি মনে হচ্ছে এই প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটা খুব একটা পছন্দ হবে না, কিন্তু আমার খুব ইচ্ছা করতেছে আপনাকে প্রশ্নটা করতে। দেখেন, এই জীবনানন্দ দাশ, খলিল জিবরান, মার্কেজ, কামু, লোরকা, এদের মাঝখানে যদি আমি আপনাকে বলি একজনকে বেছে নিতে, ঠিক আছে, মানে একদমই নিজের মতো করে যদি মাসুদ হাসান উজ্জ্বল ব্যক্তি সে যদি ভাবে যে এদের কার আমার উপর প্রভাব বেশি, যদি বলি একজনকে বেছে নিতে, তাহলে কে হবে সেই? প্রথমত আমি আর এই ব্যাপারে খুব সচেতন যে তাদের কারো প্রভাবই আমার উপর নাই। তাদের প্রতি তাদের সৃজন কর্মের প্রতি আমার ভালোবাসা আছে, এবং আমি আমাদের দেশে তো খুব সহসা তকমা পাওয়া যায় অনেক কিছু। হ্যাঁ, আমি জীবনে অনেক বড় বড় লোকজনের সাথে নিজের নাম মিলিয়ে তকমা পেয়েছি, এবং আমি তীব্রভাবে সেটাকে অস্বীকার করেছি, কারণ আমি প্রত্যাখ্যান আমার করেছেন। একটা সচেতন চেষ্টা আছে কারো মতো না হয়ে ওঠার। নিজের মতোই হ্যাঁ, থাকার আসলে। নিজের মতো থাকার। কারণ আমি অনেক সময় রসিকতা করে বলি যে রবীন্দ্রনাথ তার খুব তরুণ বয়সে লিখেছেন যে আমারও পরানো যাহা চায় তুমি তাই গো। আর আমি আমার তরুণ বয়সে লিখেছি বেদনার কপাট খুলে গাইছো গান, ভোরের উঠোনে উঠছে ধুলো পুড়ছে কাঠ তোমার চিতায়, বাসনার এই ভূমিতে জমেছে ব্যথার প্রবাল, এ আগুনে জ্বলছে মানুষ, জ্বলবে এবার এই চরাচর। আমার কেন মনে করতে হবে রবীন্দ্রনাথই আলটিমেট? কেন আমার শিল্প, আমার সাহিত্য নেক্সট 100 ইয়ার সার্ভ করবে না? ফলে এটা আমি রসিকতা করে বলি। অবভিয়াসলি আমি এত বড় একজন প্রতিষ্ঠানের সাথে নিজেকে তুলনা করি না, কিন্তু এই রসিকতা করার তো নিশ্চয়ই আমার রাইট আছে। হ্যাঁ, হ্যাঁ, মানে নিজের ব্যাপারে তো আপনি হ্যাঁ। রাখতেই ফলে পারেন আপনি। এটা প্রথমেই আমি খারিজ করলাম যে আমার উপর কারো প্রভাব নাই, আমি না রাখার চেষ্টা করি। তবে তাদের চর্চা, তাদের সৃজনকর্ম আমাকে তো অবশ্যই সমৃদ্ধি দিয়েছে। ফলে নরকে যেতে হলে তাদের সবাইকে নিয়ে যেতে হবে, কাউকে রেখে যাওয়া যাবে না। কিন্তু মানে দেখেন, একটা নরকের যে লাইন, লম্বা লাইন, দেখা গেল হয়তো এত লম্বা একসাথে হবে না পাশাপাশি লাইনটা, যদি হলো যে দেখা একটা যাচ্ছে নামই পিক করতে হবে। যদি আর কি। একটা নামই পিক করতে হলে সেটা অবশ্যই জীবনানন্দ দাশ। আচ্ছা, ঠিক আছে, আমি কিন্তু আমার উত্তর পেয়ে গেছি। এর বাইরে হলো যে আপনার প্রিয় চিত্রশিল্পীকে, মানে থাকে না মানুষের যে ওনার কাজ, আর সেটা আগের হতে পারে, সমসাময়িক, বর্তমান হতে পারে, কার কাজ খুব ভালো লাগে আপনার? আপনি যদি রেনেসা পিরিয়ডের কথা বলেন তাহলে অবশ্যই মাইকেল অ্যাঞ্জেলো আমার সবচেয়ে প্রিয়। মাইকেল অ্যাঞ্জেলো হচ্ছে আমার চিত্রকলার জীবনানন্দ দাশ। আচ্ছা, আমার জন্য আর কি। ওকে। আর সালভাদর দালি, আর হচ্ছে ভিনসেন্ট ভ্যান গগ। এই মোটামুটি আহ, আর অনেক অপ্রচলিত নাম বলে আনন্দ পাওয়া যেতে পারতো, আমাকে অনেক জ্ঞানী মনে হতে পারতো, সেগুলো আসলে না। আমার আসলেই মানে আপনার যেটা এই পছন্দ আমি তিনজন। সেটাই হ্যাঁ, জানতে চেয়েছি। হ্যাঁ, এই অপরচুনিত তিনজনই। নামের মানে হ্যাঁ, হলো যে ওই ট্রেন্ড আমার হ্যাঁ, আপাতত দরকার নেই। হ্যাঁ। আপনার প্রিয় রাইটার, প্রিয় মানে রাইটার কবি না, আসলে, মানে রাইটার, মানে হলো যে ওভারঅল। প্রিয় রাইটার আমার অনেক অনেক, কিন্তু তার মধ্যেও যদি আপনি প্রিয়দের প্রিয়, প্রিয়দের প্রিয়দের মধ্যে প্রিয়। প্রিয় বললে অবশ্যই দস্তভেস্কি, আহ, তারপরে কার্ল জিব্রান, তারপরে মার্কেস তো বটেই। আহ, আসলে সাহিত্য চর্চা করতে গেলে যারা প্রিয় হওয়ার কথা জি। সবার কাছে, আমার কাছে তারাই প্রিয়। হ্যাঁ, তবে হ্যাঁ, আহ, ইয়ে মানে এরাই মোটামুটি। আর জীবন দাস তো বটেই। আচ্ছা, বাংলাদেশে এমন কোনো নির্মাতা আপনার বাইরে, তরুণ সেটা বা আগের যেই হোক না কেন, আছে যে হলো যে আপনি যাকে নিয়ে, মানে যখন সরি, যে এখন আসলে কাজ করে যাচ্ছে, আপনি খুবই আশাবাদী? আমরা এই পুরো অনুষ্ঠানে যেসব কথা বললাম, যেই আফসোস বা অসঙ্গতি বা সঙ্গতি যাই নিয়ে কথা বললাম, তাদের সেই সব জিনিস মাথায় রেখে যে না, এই ওর প্রতি হলো যে আমার বেশ একটা আশা আছে নিজের বাইরে গিয়ে, ওকে আমার খুবই ভালো লাগে বা ওর কাজ আমার না, খুব ভালো আমার লাগে। আসলে এটা কোনো ডিপ্লোম্যাটিক অ্যান্সার না। এটা আমি বিশ্বাস করি আমাদের অধিকাংশ নির্মাতার ব্যাপারে আমি আশাবাদী। তাদেরকে একটু একটু সাহস দিতে হবে, তাদেরকে একটু স্বস্তি দিতে হবে, তাদের নিজের মতো কাজ করতে হবে। বাংলাদেশ কিন্তু এমন একটা জায়গা যেখানে একটা 40 মিনিটের গল্প বলা খুবই কঠিন কাজ। এই কাজ আজকে নতুন একটা ছেলে এসে যে করছে, ওরও আসলে একটা সক্ষমতা আছে এবং ওরও একটা প্রচেষ্টা আছে কিন্তু। হ্যাঁ, মানে আমি তো দেখি, সবাই মনে করে যে আমি মনে হয় ইউটিউবে গিয়ে নাটক দেখি না, আসলে দেখি। আমি দেখি যে অনেকেরই খুব সুন্দর সুন্দর চেষ্টা আছে সেখানে। ফলে
আমার খারাপ লাগে এখানে যে, আর ওই যে আমি কারো নাম কেন স্পেসিফিক করে দিব না, আমাদের দেশের আতেলদের একটা অনেক বড় সমস্যা, তারা বাকিদেরকে খারিজ করে। হ্যাঁ যে উনি তমুকের হ্যাঁ, মানে আমি দুলাইন, আমি এই যে মার্কেজের কথা বললাম বলে যে আমার সব, বা আমি তার্কোভস্কি কথায় কথায় ফলাবো বলে সিনেমার আলটিমেট মানে ইমাম আমি, এই ভাবনা থেকে বেরোতে হবে। অনেক সরল মনের মানুষ আছে, চিন্তাটা সরল এবং ও সরলভাবে পোট্রেও করতে পারে, সে ইম্পর্টেন্ট ফিল্ম মেকার হবে না একটা দেশের? অবশ্যই হবে, কেন হবে না? যেন আমি এরকম অনেকের ব্যাপারে আসলে অনেক আশাবাদী। আপনাকে অনেক ধন্যবাদ, এবং আমরাও আসলে আপনার এই আশায় আশাবাদী হতে চাই। আপনি যদি আমাদের দর্শকদের জন্য কিছু বলতে চান, প্লিজ কেমন একটু বলবেন। দর্শকদের আমি কিছু বলতে গেলে আমি খুবই বিব্রত বোধ করি। হ্যাঁ, দর্শক হচ্ছে একটা বৃহৎ জনগোষ্ঠী, তাদেরকে বলা আমার কাছে খুবই ধৃষ্টতার মতো লাগে। আমার মনে হয় যে বিনোদনের জায়গাটা যদি আপনারা মনে করেন যে স্থূলই হতে হবে, ওটাকে ভিন্নভাবে একটু চিন্তা করে দেখা যেতে পারে। আমার মনে হয় পৃথিবীতে অনেক অসামান্য সব সৃষ্টি আছে, সেগুলো অভিজ্ঞতা নিয়ে আমরা সবাই যদি মারা যেতে পারি, তার চেয়ে সুন্দর ব্যাপার আর হয় না। ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদের এসতে এসে আমাদেরকে সময় দেওয়ার জন্য, এবং আমার এবং হলো যারা অনেকের হয়তো আপনার ব্যাপারে নতুন করে জানানোর জন্য অনেক কিছু। আজকের মতো আমরা এখানে শেষ করছি। শিল্প হয়তো সব প্রশ্নের উত্তর দেয় না। সবসময় কি শিল্প সব প্রশ্নের উত্তর দেয়? হয়তো আপনি তা পান না। কিন্তু আমার মনে হয় শিল্প আসলে নতুন করে প্রশ্ন করতেও শেখায়, যে আসলে কোন সময় আমার কোন প্রশ্নটা করতে হবে, এবং সেই উত্তরটা আমি কবে পাবো সেটা আসলে আমাকে শিল্পের এই পুনরাবৃত্তিতে, এই লাইফ সাইকেলে আমরা পেয়ে যাই। আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদের সাথে এই যে আমি যে প্রসেসের মধ্যে দিয়ে গেলাম শিল্পকে, শিল্পের মাধ্যমে প্রশ্ন করতে শেখার, সেখানে থাকার জন্য। আপনাদের সঙ্গে আমাদের দেখা হবে সামনের এপিসোডে। আপনারা ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।